রুম নম্বর 13। শোনো, আমার ঘরের হিটারটা কাজ করছে না, ভেতরে এসে ঠিক করে দাও। ডিউটিতে নতুন জয়েন করে থাকা হোটেলের কর্মচারী মনে করল যে কাস্টমারকে খুশি করার সুযোগ পেয়েছে। ও সঙ্গে সঙ্গে ম্যাডামের পেছনে তার রুমে চলে যায়, আর ম্যাডাম ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। আর ওইটা ছিল সেই হোটেলের সব থেকে অপয়া ঘর, রুম নম্বর 13। এই ভয়ানক গল্পটা হলো লোনাভলার। লোনাভলার এই সুন্দর মনোরম পরিবেশেই হোটেল অতিথি কিছু বছর আগেই নতুন নতুন আরম্ভ হয়েছিল। হোটেলে মোট 20টা রুম ছিল, আর সব রুমগুলো প্রায় সবসময় এনগেজ থাকত। কিন্তু হোটেল অতিথিতে এমন একটা রুম ছিল যেখানে একবার শুধু একটাই কাস্টমার গেল, আর তারপরে ওই ঘরটা সব সময়ের জন্যে আউট অফ সার্ভিস হয়ে গেল। ওইটা ছিল রুম নাম্বার 13। পৃথিবীর কোনো হোটেলেই আমি রুম নম্বর 13 দেখিনি, কারণ রুম নম্বর 13টা অশুভ বলা হয়। আমি ভাবলাম আমি কিছু আলাদা করব। আমি নিজের হোটেলে রুম নম্বর 13 একটা জায়গা করলাম, আর সেটাই আমার সবথেকে বড় ভুল ছিল। হ্যাঁ, আমি ভুল ছিলাম। দেখো, যা হয়েছে হয়েছে, কিন্তু রুম নম্বর 13-এর জন্য হোটেলের নাম খারাপ হওয়া উচিত না। কিন্তু ম্যানেজার, ডোন্ট ওয়ারি স্যার, আমরা সেই রুমটাকে ব্যবহার করা বন্ধ করে দিয়েছি, আর গেস্টরাও সেই রুমটার ব্যাপারে কোনোদিনই বলেও না। চিন্তার কোনো ব্যাপারই নেই, আমরা ভুলে গেছি। স্যার, আপনিও সেই রুমটার ব্যাপারে ভুলে যান। আসলে হোটেল অতিথির মালিক শুভ অশুভ বলে কিছু জিনিস মানত না, তাই সে হোটেলের বিল্ডিংয়ে ইচ্ছে করে রুম নাম্বার 13টা রাখল। কিন্তু হোটেল শুরু হওয়ার পরে হোটেলে আসা কোনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল গেস্টরা রুম নম্বর 13টা কখনো পছন্দ করল না, কারণ 13 নম্বরটা পুরো বিশ্বে অশুভ বলা হয়। আর সেই কারণে রুম নম্বর 13 সব সময় খালি পড়ে থাকত। কিন্তু 1 বছর আগে মেঘা নামের এক মহিলা নিজের বরের সাথে ঝগড়া করে লোনাভলায় পালিয়ে এলো, আর থাকার জন্য হোটেল অতিথি বাঁচল। ম্যাডাম, সব রুম তো ফুল আছে, শুধু রুম নম্বর 13 খালি, সেইটা চলবে? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও আমাকে, চলবে। ওকে ম্যাম, 13 নম্বরের রুম সবাই অশুভ বলে, তাই আমি কনফার্ম করে নিলাম। প্লিজ ওয়েট, আমরা এক্ষুনি সেই রুমটা রেডি করে দিচ্ছি। আর সেই দিন থেকে মেঘা রুম নাম্বার 13তে থাকতে শুরু করলো। সকাল থেকে সন্ধে অবধি সে লোনাভলায় ঘুরত, আর রাতে হোটেলে এসে রুম নাম্বার 13তে থাকত। ও নিজের বরের সাথে ঝগড়া করে পালিয়ে এসেছিল। একদিন ওর বর আসলো আর মেঘাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল, কিন্তু তারপর দুজনের মাঝে কি হলো তার জানা নেই। মেঘা সেই রাতে আবার হোটেলে ফিরে এলো, আর পরের দিন সকালে হোটেলের স্টাফরা রুম নাম্বার 13তে পাখার থেকে ঝুলে থাকা ওর সব দেখল। মেঘা রুম নম্বর 13তে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে নিয়েছিল। এই ঘটনার পরে হোটেল কর্মচারী নিজের ভুল বুঝতে পারল। রুম নাম্বার 13 সব সময়ের জন্যে বন্ধ করে দেওয়া হলো। হোটেলের কর্মচারীরা ওই ঘরের কাছে যেতেই ভয় পেত। নাইট শিফটে থাকা কর্মচারীরা তো রুমের ভেতর থেকে মেঘার কান্নার আওয়াজও শুনেছিল। বিশাল, তুমি ঠিক করলে না, তুমি ঠিক করোনি বিশাল, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। 1 সপ্তাহ আগে একটা রুম সার্ভিসের ছেলে রুম নাম্বার 14কে সার্ভিস দিয়ে ফিরছিল। তখনও রুম নাম্বার 13 সামনে কাঁদতে থাকা মেঘার ভয়ানক ভূত দেখে ফেলল। সেই দিনই ওই রুম সার্ভিসের ছেলেটা পালিয়ে গেল, আর আজ তার জায়গায় একটা নতুন রুম সার্ভিসওয়ালা এলো, মুরারি নামের। রুম নম্বর 14 থেকে বাটার চিকেনের অর্ডার এসছে, যা গিয়ে দিয়ে আয়। আচ্ছা দিন, এক্ষুনি গিয়ে দিয়ে আসছি। আরে আরাম করে যা। আচ্ছা শোন, তুই নতুন, রুম নম্বর 13-র ব্যাপারে জানিস তো? জানি, সব জানি। আপনি শুধু আমাকে এটা বলুন, এখানে টিপ পাওয়া যায় তো? আমি আগে মান্নাত হোটেলে কাজ করতাম, সব কিপ্টেগুলোই সেইখানে যায়। যা ভাই, আমার মাথা খাস না।
মুরারি বাটার চিকেনের অর্ডার নিয়ে রুম নাম্বার 14তে পৌঁছালো। ঘরে একটা বিবাহিত দম্পতি ছিল। মুরারিকে ওরা 500 টাকার টিপ দিল। মোটা টিপ পেয়ে নাচতে নাচতে মুরারি রান্নাঘর দিকে যাচ্ছিলই যে তখনই, শোনো, আমার ঘরের হিটার কাজ করছে না, ভেতরে এসে ঠিক করে দাও। আজ্ঞে ম্যাডাম, এক্ষুনি করছি। মুরারি ভেতরে গেল আর রুমের দরজা বন্ধ হয়ে গেল। ওটাই ছিল রুম নাম্বার 13। ম্যাডাম, ম্যাডাম কোথায় আপনি? আশ্চর্য, এক্ষুনি তো এখানেই ছিলেন। বিশাল, তুমি ঠিক করলে না। মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো আমি। এই দৃশ্য দেখে মুরারির অবস্থা খারাপ হয়ে গেল। মেঘার ভয়ানক ভূত ওর সামনে বেডে বসেছিল আর আস্তে আস্তে মুরারির দিকে এগোতে শুরু করলো। মুরারির ঘাম ঝরতে শুরু করলো। ওই ঝগড়ার এত বড় শাস্তি দিচ্ছিলে তুমি আমাকে বিশাল? আমাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চাইছিলে তুমি? ম্যাডাম, আমি মুরারি। ম্যাডাম, আমার ভয় লাগছে। ম্যাডাম, আমাকে মারতে চাইছিলে না? দেখো বিশাল, আমি এখন মরে গেছি, গলায় দড়ি দিয়ে দিয়েছি আমি, কিন্তু আমি তোমাকে কখনো ছাড়বো না বিশাল। আমি তোমাকে শান্তিতে বাঁচতে দেব না বিশাল, আমি তোমাকে শান্তিতে বাঁচতে দেব না। এমন বলে চেঁচাতে চেঁচাতে ডাইনি মুরারির উপরে ঝাঁপ দিল আর মুরারি চেঁচাতে থাকলো, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু মেঘা মুরারিকে ছাড়ল না। ও নিজের লম্বা লম্বা নখ দিয়ে মুরারির বুক ধরল আর দেখতে দেখতে ওর বুক চিরে ফেলল। এইভাবে রুম নাম্বার 13তে মেঘার হাতে মুরারিকে মেরে ফেলে মেঘা নিজের দ্বিতীয় শিকারও পেয়ে গেছিল, শয়তান সান্টা ক্লজ। প্যারিপনা বড় বড় পাহাড়ের মধ্যে থাকা একটা সুন্দর গ্রাম ছিল। গ্রামের বাচ্চারা অনেক ছোট আর মিষ্টি ছিল। ক্রিসমাসের ছুটি ছিল। বাচ্চারা ক্রিসমাস নিয়ে খুব এক্সাইটেড ছিল আর সবসময় ক্রিসমাসেরই কথা বলছিল। কথা বলতে বলতে ক্রিসমাস ট্রি সাজানো হচ্ছিল। আজকে জানলা খুলেই রেখো, আকাশ থেকে উড়তে উড়তে সান্টা জানলার ধারে আসবে আর আমাদের জন্য অনেক গিফটস আর মিষ্টি নিয়ে আসবে। মুনমুন একদম ঠিক বলছে। যখন আমি ছোট ছিলাম তখন আমি খুব ভয় পেতাম, সবসময় জানলা দরজা বন্ধ রাখতাম, তাই আমাকে সান্টা কিচ্ছু দেয়নি। কিন্তু গত বছর আমি জানলা খুলে রেখে দিয়েছিলাম, তাই সান্টা আমাকে কত গিফট দিয়েছে। এইভাবে কথা বলতে বলতে সন্ধ্যে থেকে সকাল হয়ে গেল আর সব বাচ্চারা খাবার খেয়ে নিজেদের নিজের বাড়ির জানলা খোলা রেখে শুয়ে পড়ল। ক্রিসমাসের রাতে প্যারিপোনা আলোতে চকচক করছিল। সবার বাড়িতে ক্রিসমাস ট্রি চকচক করছিল আর এত সুন্দর পরিবেশে একটা সান্টা পাহাড় থেকে সোজা প্যারিপোনার দিকে গিফটের পটলি নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। তখনই হঠাৎ চকচকে আকাশ কালো হয়ে গেল। প্যারিপোনার সব লাইটসগুলো হঠাৎ করে নিভে গেল আর চারিদিকে অন্ধকার ছেয়ে গেল। ও গড, যা ভাবছিলাম সেটাই হচ্ছে। ক্রিসমাসকে নষ্ট করার জন্য শয়তান আসছে। ও গড, আমার বাচ্চাদের রক্ষা করো। তখনই কালো আকাশ থেকে উড়তে উড়তে কালো কালো কাপড় পরে শয়তান সান্টা আসল সান্টার কাছে এলো আর সান্টাকে উঠিয়ে নিয়ে আবার আকাশে উধাও হয়ে গেল। ওহো, আমাকে ছাড়ো ব্ল্যাক, তুমি এটা ঠিক করছো না। ভগবানের থেকে ভয় পাও। যে গড তোমাদের রক্ষা করতে পারবে না, সেই গডকে আমি ভয় পাবো কেন? এমন কথা বলে ওই কালো শয়তান সান্টা আসল সান্টাকে নিচে ফেলে দিল আর জোরে জোরে হাসতে থাকলো। মুনমুনের খোলা জানলা সান্টার অপেক্ষা করছিল। মুনমুন আরামে ঘুমোচ্ছিল আর তখনই ওর জানলা দিয়ে শয়তান সান্টা এসে বসে পড়ল। মুনমুন চোখ খোলো, চোখ খোলো মুনমুন।
মুনমুন ঝট করে উঠে নিজের বিছানায় বসে পড়ল। ওর অবস্থা খারাপ হয়ে গেল। ও গড, কত ভয়ানক ছিল সেই সান্টা। এমন সান্টা তো আমি স্বপ্নেতেও দেখতে পারবো না। তখনই মুনমুন জানলায় দেখল আর সান্টার একটা ব্যাগ ওখানে পড়েছিল। আরে বাহ, সান্টা তো আমার জন্য পুরো পটলিটাই ছেড়ে গেছে। মুনমুন ব্যাগটার কাছে গেল। যেই ও পুটলিতে হাত রাখল, লাল পুটলিটা হঠাৎ করে কালো হয়ে গেল আর ভেতর থেকে কেউ ওর হাত ধরে ওকে পুটলির ভেতরে টানতে শুরু করলো। বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও। কিন্তু ওর চেঁচামেচি কেউ শুনল না, কারণ ওর বাড়িতে কেউই ছিল না। সবাই বাচ্চাদের স্যান্টার হাতে ছেড়ে বাইরে চলে গিয়েছিল। মুনমুন চেঁচাতেই থাকলো আর আস্তে আস্তে ব্যাগটার ভেতরে ঢুকেই গেল। আর কিছুক্ষণ পরেই ব্যাগের ভেতরে আটকে পড়ে গেল। আকাশে উড়তে থাকে শয়তান জানলায় এসে বসে পড়ল আর ওখান থেকে ব্যাগটা উঠিয়ে নিল আর জানলা থেকে লাফ দিয়ে ও আকাশে উধাও হয়ে গেল। শয়তান সান্টা প্যারিপোনার আকাশে কোনো ভয়ানক পাখির মতো পুটলিটা নিয়ে ঘুরছিল আর খোলা জানলা দিয়ে ভেতরে গিয়ে সবকটা বাচ্চাকে পুটলির ভেতরে ঢোকাচ্ছিল। এইভাবে ও প্যারিপোনার সবকটা বাচ্চাকে তুলে নিল আর এইভাবে ও আকাশে উড়তে উড়তে দূরে একটা অন্ধকার পাহাড়ের ভিতরে লুকিয়ে গেল। ওদিকে গ্রামের লোকেরা কথা বলতে বলতে ঘুরছিল আর তক্ষুনি ওরা আহত স্যান্টাকে দেখল। ও গড, রক্ষা করো, রক্ষা করো গড। স্যান্টা ওঠো, তুমি ঠিক আছো তো? তোমার এই অবস্থা কে করলো? আমার চিন্তা ছাড়ো, আমার শয়তান ভাই সব বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে গেছে, সে তাদেরকে ছাড়বে না। এসব তুমি কি বলছো? বলার সময় নেই, শুধু এটা বুঝে রাখো, আমার একটা ভাই ছিল ব্ল্যাক, যে বাচ্চাদের একদম পছন্দ করত না। এখন সে শয়তানি শক্তির মালিক। এত বছর ধরে সে ঘুমাচ্ছিল, কিন্তু আজকে জেগে গেছে আর আমার এই অবস্থা করে দিয়েছে। সে নিশ্চয়ই তোমাদের বাচ্চাদের গুফায় নিয়ে গেছে। এইটা শুনে সব গ্রামের লোকেরা কাঁদতে শুরু করে। এটা এখন কাঁদার সময় নয়, সে বাচ্চাদেরকে কিছু করে ফেলুক, তার আগে আমাদের বাচ্চাদেরকে রক্ষা করতে হবে। গড আমাদের সঙ্গে আছে, চলো। তারপর আর কি, সব গ্রামের লোকেরা হাতে মশাল জ্বালিয়ে স্যান্টার পেছন পেছন অর্ধেক রাতে গুহার পাহাড়ে চড়ে, যেখানে ভুতুরে স্যান্টা বাচ্চাদেরকে নিয়ে লুকিয়েছিল। ভেতরে সে সব বাচ্চাদের ব্যাগ থেকে বার করে দিয়েছিল আর এখন ও বাচ্চাদের মারতেই যাচ্ছিল। সব বাচ্চারা কাঁদছিল, বাবা মা বাঁচাও আমাদের, বাবা মা বাঁচাও আমাদের, আমাদেরকে এখান থেকে বাঁচাও, বাবা মা বাঁচাও, বাঁচাও। সে ভেতরেই আছে, চলো ওকে মেরে বাচ্চাদেরকে বাঁচিয়ে নি। না, গুহার ভেতরে আমরা তার কিচ্ছু করতে পারবো না। সে অন্ধকারের রাজা, আলোতে সে ভয় পায়। আমাদের জঙ্গলে আগুন লাগাতে হবে, এত আলো দেখে সে ভয়তেই নিজে মরে যাবে। তখন সান্টা শয়তানকে আওয়াজ দিল, ব্ল্যাক বাইরে আয়, ভেতরে কাপুরুষদের মতো লুকিয়ে আছিস কেন? আর কিছুক্ষণ পরে শয়তান বাইরে এলো আর সবার হাতে মশাল দেখলো। আগুন দেখি আমাকে ভয় পাওয়াতে চাও? দেখো এখন আমি কি করছি। এমন বলে ও আকাশে লাফ দিল আর মেঘকে ঝাঁকালো। জোর বৃষ্টি আরম্ভ হয়ে গেল আর সবার মশাল নিভে গেল আর অন্ধকার ছড়িয়ে গেল আর শয়তান হাসতে শুরু করলো। দেখলে, আমি আবার অন্ধকার করে দিলাম। কিন্তু ও ওপরে আকাশ থেকে দেখলো একটা মশাল তখনও জ্বলছিল। সেটা আসল সান্টার মশাল ছিল। তোমার মশালটা কি করে জ্বলছে? কারণ আমি নোংরা নালির একটা শয়তানি পোকা নয়, গডের বাচ্চা। গ্রামবাসীরা, এটাই সঠিক সময়। আমার মশাল থেকে তোমরা নিজেদের মশাল জ্বালিয়ে নাও আর জঙ্গলে আগুন লাগিয়ে দাও। এ নিচে আসবে না আর উপর থেকে এত আলো সহ্যও করতে পারবে না আর কিছুক্ষণে ছটপট করতে করতে মরে যাবে। তারপর আর কি,
গ্রামের লোকেরা আসল স্যান্টার মশাল থেকে নিজেদের মশাল জ্বালালো আর জঙ্গলে আগুন লাগিয়ে দিল। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ল আর গ্রামবাসীরা স্যান্টাকে নিয়ে ভেতরে গুহায় নিজেদের বাচ্চাদের কাছে লুকিয়ে পড়ল। আগুন আর আলোর জন্য শয়তান স্যান্টা আকাশে এদিকে ওদিকে ঘুরতে থাকলো আর কিছুক্ষণেই কষ্ট পেয়ে আকাশ থেকে নিচে পড়ে ছাই হয়ে গেল। বউ হলো ডাইনি ভাগ 2। গল্পটা হলো আমেঠির। মালতী নিজের জোয়ান ছেলে রঘুর সাথে থাকত। মালতী বিধবা ছিল, আরও একলা হাতে রঘুকে বড় করেছিল। তাও রঘু মাকে ঘেন্না করত। এই কথার জন্যে মালতী রাত দিন দুঃখে থাকত। কোথায় যাচ্ছ রঘু? আমি যেখানেই যাই তোমার তাতে কি, নিজের সীমাতে থাকো। আসলে মালতী রঘুর আসল মা ছিল না, ও সৎ মা ছিল। রঘু 5 বছরের ছিল যখন ওর মা মারা গেছিল, আর ওর মধুরে বাবা মালতীকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছিল। বাবা মধুরে ছিল, টাকার অভাব ছিল, তাই আরম্ভে মালতী রঘুর ভালোভাবে খেয়াল রাখতে পারেনি। এই ব্যাপারটার সুযোগ নিয়ে রঘুর পিসি রঘুকে ভোলানো আরম্ভ করল। রঘু বাবা, পায়েস এনেছি, চল খেয়ে নে। হায় রে আমার বাবা, কত শুকিয়ে গেছে। সৎ মা নিশ্চয়ই খেতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, সৎ মারা তো এমনই হয়। সিনেমা দেখেছিস তো? সামলে থাকিস এমন মায়ের থেকে। পিসি রীতিমতো বিষ মেশানো শুরু করলো, আর কিছুদিনেই রঘু মালতীকে ঘেন্না করতে শুরু করলো। দুর্বল মধুরে বাবার একদিন মৃত্যু হয়ে গেল, আর রঘু মালতীর থেকে আরো বেশি দূরে সরে গেল। কিন্তু মালতী রঘুকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। সে একটা চায়ের দোকান খুলে রঘুকে ভালোভাবে মানুষ করলো। আস্তে আস্তে দিন পেরিয়ে গেল, কিন্তু রঘু বদলানো না। ও মালতীকে আরো ঘেন্না করতে লাগলো। এইসব কথা মনে করে মালতী কাঁদছিল। তখনই রঘুর কল এলো। মালতী ফোনে রঘুর সাথে কথা বলল। আরো হয়রান হয়ে গেল, কারণ রঘু কোনো মেয়েকে বিয়ে করে আনছিল। তখনই রঘুর পিসি এলো। আরে মালতী, আমাদের রঘু বিয়ে করে আনছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছোটা কি? বৌমার আপ্যায়নের জন্য তৈরি হও। মালতী কিছু না বলে সঙ্গে সঙ্গে সব তৈরি করে দিল। দরজার মাঝামাঝি চালের এক কলসি রেখে দিল। গৃহপ্রবেশের সব তৈরি হয়ে গেল। আধ ঘন্টা পরে রঘু নিজের বউকে নিয়ে এলো। বৌমা খুব সুন্দরী ছিল। বৌমা, কলসিটাকে পা দিয়ে ঠেলে ভেতরে চলে এসো। পিসি আর রঘু কথা বলতে ব্যস্ত ছিল, আর মালতী বৌমার গৃহপ্রবেশ করাচ্ছিল। বৌমা নিজের ডান পায়ে গিয়ে কলসির দিকে এগোলো। তখন ওর পা দেখে মালতীর মাথা খারাপ হয়ে গেল। ওর পা একদম উল্টো ছিল। বৌমা উল্টো পা দিয়ে চালের কলসি ঠেলল, আর মালতীর দিকে তাকিয়ে আজব ভাবে হাসল। মালতী ভয় পেয়ে গেল, আর ওখান থেকে দৌড়ে নিজের ঘরে চলে গেল। রঘু বুঝতে পারল না যে মালতীর হঠাৎ কি হয়েছে। আমি বলেছিলাম না, এই ডাইনি তোর বিয়ে দেখে খুশি হবে না। বেচারি বৌমার আপ্যায়নটাও ঠিকভাবে করলো না। কোনো ব্যাপার না, আমি আছি তো। আমি সব জিনিস তৈরি করে নিয়েছি। চলো মা, নিজের ঘরে চলো। পিসি বৌমাকে নিয়ে বেরিয়ে গেল, আর রঘু ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালতীর ঘরের দিকে রেগে তাকালো। মধ্যরাত হয়ে গিয়েছিল। মালতী নিজের ঘরে খুব চিন্তিত ছিল, আর তখনই পিসি ঘরে ঢুকলো। আরে স্বার্থপর মহিলা, নতুন বৌমাকে ছেড়ে পালিয়ে এলে তুই? ওই মেয়েটাকে বিয়ে করে রঘু ঠিক করেনি। ওই মেয়েটা মেয়ে না, একটা ডাইনি, একটা ডাইনিও। হ্যাঁ হ্যাঁ, তুই তো এটাই বলবি। তোর প্ল্যানটা যে ফেল হয়ে গেল। কেমন প্ল্যান? নিজের ভাইয়ের মেয়ের সাথে রঘুকে বিয়ে দিতে চেয়েছিলিস না তুই, কিন্তু আমরা এমন হতে দিইনি। তুমি কি আগে থেকে চিনতে মেয়েটাকে?
মেয়েটাকে চিনি না, কিন্তু রঘু ওর সাথে দেখা করিয়েছিল আমাকে। ভালোবাসে ও মেয়েটাকে, তাই আমি বললাম বিয়ে করে নিতে। ভুল করলে তুমি, রঘুর জীবনটা শেষ করে দিলে তুমি। পিসি ওখান থেকে রেগে বেরিয়ে গেল আর লুকিয়ে রঘুর ঘরের সামনে এলো। একটু দেখি তো ভেতরে দুজনের মধ্যে কি প্রেম চলছে। পিসি অল্প করে হাত দিয়ে দরজাটা ঠেলল, সেটা পুরো খুলে গেল। ভেতরে রঘু বিছানায় শুয়েছিল, কিন্তু নতুন বৌমা বিছানায় ছিল না। আরে, এই বৌমা কোথায় চলে গেল? তখনই পিসির নজর ওপরে ফ্যানের দিকে গেল, আর তার অবস্থা খারাপ হয়ে গেল। বিয়ের সাজে ভয়ানক বৃদ্ধ ডাইনি ফ্যানে উল্টো হয়ে ঝুলছিল, আর পিসি দিকে দেখে অনেক হাসছিল। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। পিসি ওখান থেকে পালালো আর সোজা মালতীর ঘরে চলে গেল। ঠিকই বললে তুমি, ওই মহিলাটা তো একটা ভয়ানক ডাইনি। আমি তো ওর উল্টো পা প্রথমেই দেখে ফেলেছিলাম। তাহলে তখন কেন বললে না কিছু তুমি? হে ভগবান, এখন কি হবে? কি হবে, কি লাভ? যদিও বলতাম তোমরা বিশ্বাস তো করতেই না। ওই সব ছাড়, এবার ভাব রঘুকে কিভাবে বাঁচাবে। ওই ডাইনি রঘুকে ছাড়বে না। তুমি চিন্তা করো না, আমি এখন বেঁচে আছি। চলো, তুমি আমার সাথে চলো। পিসি আর মালতী দৌড়ে রঘুর ঘরে গেল, আর ডাইনি রঘুর বুকের উপরে বসে কে নখ দিয়ে আশড়াচ্ছিল, আরো জোরে জোরে চিৎকার করছিল। বিয়ে করবি, ফুল সজ্জা করবি, এখন দেখ আমি তোকে কিভাবে শেষ করছি। পিসি বাঁচা, আমাকে বাঁচা পিসি। দৃশ্যটা খুব ভয়ানক আর একদম বাজে ছিল। পিসি ওটা দেখেই পেছনে সরে গেল আর ঘরের দরজা বন্ধ করে নিজের বাড়িতে পালিয়ে গেল। পিসি বাঁচাও, বাঁচাও। তোমার পিসি তো পালিয়ে গেল রঘু, কিন্তু তোমার মা আছে এখনো। ভয় পাস না, ভয় পাস না রঘু। ডাইনি রঘুকে ছেড়ে দিল আর উল্টো পা দিয়ে হাঁটতে হাঁটতে মালতীর দিকে এগোলো। মা সাবধানে, সে তোমার দিকে যাচ্ছে। রঘুর মুখ থেকে প্রথমবার মা ডাক শুনে মালতীর মধ্যে যেন 10টা হাতির বল আর সাহস এসে গেল। ডাইনি ওর উপরে ঝাঁপ দিল আর মালতী চালাকি করে ওকে টপকে নিজেকে বাঁচিয়ে নিল, আর ঝট করে ডাইনির 2 পা ধরে ওকে উঠিয়ে নিল। ডাইনি কষ্ট পেতে থাকলো আর জোরে জোরে চিৎকার করতে থাকলো, ছাড়ো, ছাড়ো আমাকে, মেরে ফেলবো তোমাকে, সবাইকে মেরে ফেলবো, ছাড়ো। রঘু, পালিয়ে যা, পালিয়ে যা রঘু, পালিয়ে যা, ছুরি নিয়ে আয়, ছুরি নিয়ে আয় রঘু। না মা, আমি তোমাকে ছেড়ে যাব না, না। বাবা পালিয়ে যা, পালা, আমি একে বেশিক্ষণ আটকে রাখতে পারবো না। ডাইনির শক্তি ওর পায়ে থাকে, আমি ওর পা কাটতে চাই। এইটা শুনে ডাইনি আরো জোরে চিৎকার করতে থাকে, পা কেটো না আমার, পা কেটো না, কেটো না পা আমার। রঘু বুঝে গেল আর পিসির বাইরে থেকে বন্ধ করে দেওয়া দরজা ভেতর থেকে ভেঙে খুলে ফেলল। রঘু ঝট করে ডাইনির 2টো পা কেটে ফেলল। ডাইনি কোনো জানোয়ারের মতন জোরে চিৎকার করলো আর শান্ত হয়ে গেল। ডাইনি মরে গেছিল। মালতীর সঙ্গে সঙ্গে ডাইনির শরীরটা মাটিতে ফেলে দিল। রঘুর সঙ্গে সঙ্গে নিজের মাকে জড়িয়ে ধরল, আর মা আর ছেলে জোরে জোরে কাঁদতে থাকলো। রঘু, রঘু।